একটা 5 বছরের মেয়ে বায়না ধরেছে 10 বছরের ছেলেকে বিয়ে করবে। ভাবা যায়, যেখানে বিয়ে সম্পর্ক কিছুই বোঝে না মেয়েটা, ছেলেটার ক্ষেত্রেও তাই। কিভাবে এই ধারণাগুলো এই ছোট্ট মাথায় এলো? এদিকে মেয়েকে সারাদিন বিয়ের কথা ভুলাতে তৌহিদা জিহান কত জায়গায় ঘোরাঘুরি করেছে, কিন্তু ফলাফল শূন্য। এই পুচকে মেয়ের মাথায় কিভাবে এই কথা এঁটেছে যে ভুলতে পারছে না? পারবে কি করে? এদিকে যে প্রাণপ্রিয় বান্ধবী ওরফে ননদের মেয়ের মাথায় এগুলো ঢুকিয়েছে তা কি আর কারো জানা? অল্প বয়সে বিয়ে হলে যা হয় আর কি। মেয়েটাকে জিহান তালুকদার জিজ্ঞেস করে। আম্মু, তোমায় এগুলো কথা কে বলেছে? বাবাকে বলো তো। কাজল তো মহাবিপদে পড়েছে। এই পুচকে মেয়েকে যা জিজ্ঞেস করে তাই তুতলিয়ে সব বলে দেয়। বেচারি কাজল তো একবার নিজ স্বামী জাওয়াত খানের দিকে তাকায়, তো আরেকবার পিচ্চির পরিতার দিকে একবার বলে দিলে সব শেষ। বেচারি পানি মুখে নিতে নিতেই বলে ওঠে, 5 বছরের পিচ্চি পরিতা, বয়স 5 হলে কি হবে? পিচ্চি পরিটার যে কথা এখনো অনেক বেজে বেজে আসে মুখে। এটার জন্য অবশ্য ডাক্তার দেখাচ্ছে জিহান তালুকদার। তুতলানো কথাগুলো অধিক মাত্রায় শুনতে ভালো লাগে সবার কাছে। পা- পা- পাপা, বিয়ে করবো লাভান বয়কে। উম, বিয়ে করলে তো ওই লাভান বয়ের সাথে ঘুমোতে পারবো, তাই বিয়ে করব। মেয়ের কথায় চোখ বড় বড় হয়ে যায় জিহান তালুকদারের। বিয়ে করলে একসাথে থাকতে পারবে মানে কি? হায়, এই মেয়ের মাথায় কে এগুলো ঢুকিয়েছে? জিহান তালুকদারের ধারণা তার বউ আর একমাত্র বাস্তি ওরফে শালার বউয়ের কাজ এটা। কদিন ধরে দুই বান্ধবী কি বিয়ান বিয়ান বলে ডাকাডাকি করছিল। জিহান তালুকদার নিজের বউয়ের দিকে তাকাতে কাঁদো কাঁদো সরে বলে দিয়েছে সে কিছু জানে না। এবার কাজলের দিকে তাকাতে সেও কিছু বলতে যাবে, তার আগে তুতলিয়ে তুতলিয়ে বলে ওঠে পিচ্চি পরিতা। পা- পাপা, তুমি সুন্দরী মাকে কিছু বলো না। আমি তো সুন্দরী মার কথা বলিনি। আমাকে সুন্দরী মা বলে দিয়েছে সুন্দরী মার কথা বলে তুমি বকা দিবে। তাহলে আমি তো বলিনি, তুমি আমার সুন্দরী মাকে বকা দিচ্ছ কেন পাপা? এবার জাওয়াত খান অট্টহাসিতে ফেটে পড়ে। সে তো আগেই ধারণা করেছে এটা তার পিচ্চি বউয়ের কাজ। এবার বন্ধু ওরফে একমাত্র বোনের সামনে থেকে চেয়ে বলে ওঠে। শালা, আরো বিয়ে কর পিচ্ছি মেয়েকে। সামাল দে এবার বউয়ের সাথে মেয়েকে। আমার জীবনটা তো শেষ করলি নিজের বন্ধুর ঘাড়ে চেপে দিয়ে। এখন বস শালা। জিহান তালুকদার এবার কাজলের সামনে এসে কান টেনে ধরে বলে ওঠে। এই ফাজিল, তোর মতো বাতর বানাতে চাচ্ছিস আমার মেয়েকে? বল, এগুলো কেন শিখাইলি? শর্ত হারামি, তোর বউ শিখিয়ে দিয়েছে। তোর বউকে জিজ্ঞেস কর আমায় কেন বকছিস। হারামি, কানটা ছাড়। যাওয়ার দেখছো না তোমার বন্ধু আমার কানটা ছিঁড়ে ফেলছে তো। এই শালা, আমার পিচ্ছি বউ এর কান ছাড়। তোর বউয়েরটা ধর। বেশ করেছি, শিখিয়ে দিয়েছি। আরো শিখাক তোর মেয়েকে। সব দোষ তোর নিজের। আমার বোনটাও তো পিচ্ছি থাকতে বিয়ে করেছিস। এখন নিজের মেয়ের বেলায় এমন কেন? তারা আমাদের থেকে আধুনিক যুগের হবে। আমাদের থেকে 10 বছর এগিয়ে থাকবে। এটাই স্বাভাবিক নয় কি শালা? মিকি হাসি দিয়ে কাজল তার স্বামীর বুকে ঝাঁপতে ধরে, আর তার বোন তৌহিদাও ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইস, কতই না সুন্দর দৃশ্য! মন প্রাণ জুড়িয়ে যায়। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। আসলে তাই। চাঁদের আলোয় আধার ধরণী যখন নিস্তব্ধ, তখন চাদর গায়ে দাঁড়িয়ে স্মৃতিচারণে ব্যস্ত কাজল খান। হঠাৎ ফোন কল এসে জানান দেয় কিছু গুরুত্বপূর্ণ কথা। হাতের স্মার্টফোনটি টেবিলের উপর রেখে নিজের বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়। আজ শান্তিতে একটা ঘুম দিবে। জানুয়ারির শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে ওঠে এক অন্যরকম সুন্দর। চারিপাশে ফুলের কি বাহার! নাম জানা না জানা কত ফুলের সমারোহ। সবচেয়ে আকর্ষণ করে বাগানের বিলাস ফুলের গাছগুলো। রাস্তার ধার দিয়ে কিছু পথচারীদের দেখা যায় ছবি তুলতে। তার মধ্যে অবশ্য প্রেমিক প্রেমিকাই বেশি, কিন্তু তারা একেবারে শালীনভাবে ছবি তুলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্রদের প্রভাব ব্যাপক। বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন সক্রিয়, যা ক্যাম্পাস জীবনে আন্দোলন, মিছিল, সেমিনার এবং হল কেন্দ্রিক কার্যকলাপের মাধ্যমে প্রকাশ পায়। যদিও সম্প্রতি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা চলছে, ছেলেমেয়েরা যায় পড়ালেখা করতে, কিন্তু তাদের কোনো কোনো সময় শিকার হতে হয় বাজে পরিস্থিতির সাথে। গত ৩ বছর আগেও কি বাজে অবস্থা ছিল হলগুলোতে। গাদাগাদি করে এক রুমে ৬ থেকে ৭ জন থাকতো, ২ জনের রুমে। আর সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয় এরিয়া হয়ে ওঠে অ্যাডাল্টদের মিনি বাসর সাইড এরিয়া। তাই তো কড়াকড়িভাবে এই এরিয়ার এমএলএর কাছে দায়িত্ব পড়ে, আর দক্ষতার সাথে ঢাকার অ্যাডভোকেট এমএলএ কাজল খান নিজ ছেলের সাথে এই দায়িত্ব তুলে দেয়, যা সুনিষ্ঠার সাথে পালন করে। তার অবশ্য একটা আলাদা পরিচয় আছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা সে, যার এক ডাকে সারা দেশের স্টুডেন্ট একত্র হয়ে যাবে। নাভান ভার্সিটির শেষ বর্ষের ছাত্র। সবচেয়ে বড় কথা, পুরো বাংলাদেশ শেহতাজ খান নাভান বলতে পাগল। কত প্রডিউসাররা তাকে মুভি নাটকের জন্য অফারও করেছে। তার বডি কোরিয়ান ছেলেদের মতো, ফর্সা গালে খোঁচা কুচকুচে দাড়ি, গিটার ঝুলিয়ে দামি বাইক নিয়ে যখন ভার্সিটি ক্যাম্পাসে ঢোকে তখন ছেলে মেয়ে উভয় হা হয়ে তাকিয়ে থাকে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। যেমন তার অ্যাটিটিউড, তেমন গানের গলা, আর গিটারটা তো অস্থির বাজায়। গানটা সে খুব কম গায়, কিন্তু যখন গায় তখন চারিদিকে হৈ হৈ পড়ে যায়। সবচেয়ে আকর্ষণ হচ্ছে তার অ্যাডামস অ্যাপল, ছোট চুল আর বডি, যা একবার দেখলে আবার কোনো নারী ফিরে তাকাবে। কিন্তু এ ছেলের মোড়ের কারণে মেয়েরা পাত্তা পায় না। তার মেয়ে ফ্রেন্ড বলতে ওই রকম কেউ নেই। আছে বন্ধু কম ভাই, বেশি ২ জন জানে জিগার দোস্ত। ও একটা মেয়ে ফ্রেন্ড ভার্সিটির এরিয়ার, তার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে, তার নাম নিলয় চৌধুরী। ভার্সিটি ক্যাম্পাসে বাইক নিয়ে ঢুকতেই সব মেয়েরা হা হয়ে আছে। শেহতাজ খান নাভানের ওপর এত যে সে খুব বিরক্ত, তা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু তাতে কি মেয়েরা যে এই সুদর্শন ছেলেকে কাছে থেকে দেখতে পাচ্ছে, এটাই কম কিসের। নাভান এদিকে সেদিক তাকিয়ে কাউকে বিরক্ত নিয়ে খুঁজতেই তার সামনে এসে হাজির হয় নিলয় চৌধুরী। বেশ রাগান্বিত স্বর তার, কিন্তু মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে মধুর সম্পর্ক। মিষ্টি ভাষায় তারা কথা বলছে, কিন্তু তা যে না। সবাইকে দেখায় এক, আর আড়ালে তারা আরেক ব্যক্তি। নিলয় থুতনি ঘষে তীক্ষ্ণ চোখে বলে ওঠে, শেহতাজ খান নোভান, তুই আবারও আমার পিছু নিয়েছিস। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, তুই তোর ডিপার্টমেন্টে থাকবি আর আমি আমাদের এরিয়া ২ ভাগে ভক্ত। কথার বরখেলাপ করছিস তুই। এবার নাভান চুলগুলো পেছনের দিক ব্রাশ করে কপাল ঘষে নিলয় চৌধুরীর মতো করে বলে ওঠে, উফ, সো স্যাড মিস্টার নীলা চৌধুরী, আবারও হেরে গেলে। বলে যাস না, তোর এরিয়ার ধারণা শেহতাজ খান নাভান, যেখানে পুরো ঢাকা শহর শেহতাজ খানের এক কথা উঠবে বসবে, আর তুই তোর সো কল্ড এরিয়ার কথা বলছিস। হাউ ফানি। নিলয় যেন এবার বেশ ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু না, সে নিজেরা কন্ট্রোল করে। সামনে নির্বাচন, এখন রেগে কিছু করলে সব হারাতে হবে, আর তার বাবার সম্মানও নষ্ট হবে। সে বখাটে মেয়েবাজ হতে পারে, কিন্তু বাবার সম্মান নষ্ট হোক তা সে চায় না। যা করে আড়ালেই করে। সবকিছুর প্রতিনিধি থাকে। আগে যেমন প্রতি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু এখন তা না। নির্বাচনের জন্য দল থাকবে, এটাই স্বাভাবিক। সেটা যে কোনো জায়গায় হতে পারে। নির্বাচন মানে দল গঠন ও ভোটের মাধ্যমে জনগণের প্রিয় প্রতিনিধি ঠিক করা। গত ৩ বছরে একবারের জন্য নিলয় এই প্রতিনিধি পায়নি। তার একমাত্র কারণ শেহতাজ খান নাভান। এবার বেশ আটসাট বেঁধে নেমেছে নিলয়। এখানে হলগুলো ২ ভাগ করা, বলতে গেলে ২ এরিয়ার, যার এক এরিয়ার দায়িত্বে আছে শেহতাজ খান নাভান, আরেক এরিয়ার দায়িত্বে রয়েছে নিলয়। যার হলে স্টুডেন্ট বেশি, তার তো দল ভারী থাকবেই। নাভান কটাক্ষ করে বলে, মেয়েদের বডি দেখিয়েও দ্য বিগ স্টাইলিশ হ্যান্ডসাম বয় নীলা চৌধুরী মেয়েদের তার কবজা নিতে পারে না। সো স্যাড। নিলয় পাল্টা উত্তরে বলে ওঠে, এসব তুই করছিস? আই এম দ্যাম শিওর
তা না হলে সবাই আমার হলে ওঠে, সকাল হতে না হতে তোর হলে চলে যায় কেন? আর তুই তাদের সিট দিচ্ছিস কেন? পিছন থেকে অধীর খান কিছুটা ঠাট্টার স্বরে বলে ওঠে। ভাই নিলয়, শীতকাল এসেছে, তোকে একটা পরামর্শ দেই। আমি আবার ফ্রিতে জ্ঞান দেই, তার জন্য অবশ্য চার্জ নেই না। যাই হোক, তোকে একটা সেই পরামর্শ দেই, তুই চাইলে ট্রিট দিতে পারিস, আমি কিছু মনে করব না। ঠোঁটে হাসি রেখে আবার বলে ওঠে। শীতকাল এসেছে, দিনের সবজি বেচবি আর রাতে পিঠা বেচবি। এই রাজনীতি তোর জন্য না ভাই। আর পড়াশোনায়ও তো ঘোড়ার ডিম পাস, থাকার ভিতরে খালি বড়িটা, মগজে বুদ্ধি না থাকলে বটি থুকু, বড়ি দিয়ে কি হবে? এবার মনে হয় নাভানও হাসলো, কিন্তু না, এই মুডি ছেলেটা তো হাসেই না। এই যে অধীর কত মজার কথা বলে, অন্য সবাই হেসে মাঠে গড়াগড়ি খায়, কিন্তু নাভান নির্লিপ্ত হয়ে বসে থাকে। মাঝে মাঝে অধীরের মনে হয় নাভানের লাভ ফাংশন আর হাসার ফাংশন মহান আল্লাহ তাআলা দেয়নি। তখন অধীর নিজেকে সান্ত্বনা দেয়। থাক বন্ধু, আমার দেখতে তো মাশাল্লাহ কত গুণের অধিকারী, বাইক রাইডার, চ্যাম্পিয়ন, নিজের একটা ব্যবসা রয়েছে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের নাম উজ্জ্বল করেছে। থাক, আল্লাহ তো সবাইকে সব দেয় না। তখন নিজের মনে অধীর আবারও বলে ওঠে। যদি থাকে নসিবে, বন্ধু একদিন প্রেমে পড়িয়া একা একা হাসিবে। নিলয় বেচারা একটু বেশি অপমানিত হলো যেন। অধীর স্পষ্টবাদী ছেলে যা বলে ডিরেক্ট। নিলয় আর না দাঁড়িয়ে হুমকি স্বরে বলে ওঠে। ভাবিস না আমি আমার জায়গা থেকে সরে যাব। শেষ জিতটা দেখবি আমার হবে। আর তোর ক্ষমতার থেকে কিন্তু আমার ক্ষমতা কম না। আমার বাবা মন্ত্রী, ভুলে যাস না। আমি মন্ত্রী আজমির চৌধুরীর ছেলে। নিলয়ের উদ্দেশ্য আবারও অধীর বলে ওঠে। দুলদুল দুলনি, মানুষ চিনতে শেখনি, বাস খাবে যখনই, শিক্ষা হবে তখনই। না, আর এক মুহূর্ত দাঁড়ালো না নিলয়। নিলয় যেতে নাভান অধীরের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে। তোর ফোন কই? কেন? দে ফোনটা দে। পকেট হাতড়ে ফোনটা নাভানের দিকে বাড়িয়ে দিতে গম্ভীর মুখে বলে ওঠে নাভান। যে ফোন দরকার সময় কাজে লাগে না, সে ফোনও দরকার নেই। বেচারা অধীর না বুঝে হাসি মুখে ফোনটা দিতে নাভান ফোন হাতে নিয়ে পুকুরে ঢিল মারে। বেচারা অধীর ছুটে যায় ফোন উঠাতে। হুজুগের বসে ভুলে বসেছে নাভান লেকে ফোনটা ডিল মেরে ফেলেছে। কি আর ঝাঁপার শব্দে পানিতে পড়ে অধীর চারিদিকে ছেলেমেয়েরা ছুটে আসে দেখতে। এসে দেখে অধীর রাগী চোখে নাভানের দিকে চেয়ে আছে। তাদের বুঝতে বাকি নেই আবারও নাভানের রাগের শিকার হতে হয়েছে অধীরকে। তাদের খুনছুটি দেখে সবাই উপভোগ করে। দুজন দুই মেরুর, একজন প্রাণবন্তর আরেকজন গম্ভীর। অধীর যখন বুঝতে পারে হুজুগ এসে পানিতে ঝাঁপ দিয়ে দিয়েছে, তখন কোমর পানিতে দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে নাভানকে উদ্দেশ্য করে বলে। এটা কি করলি তুই শালা? আমার ফোনটাকে কেন হত্যা করলি? এর দায়ে তোর নামে আমি অ্যাডভোকেট কাজলের কাছে মামলা দিব। ছেলেমেয়েরা অধীরের কথা শুনে হাসে। মায়ের কাছে ছেলের নামে মামলা দিবে, তাও ফোনের জন্য? লাইক সিরিয়াস? বাইক স্টার্ট দিতে দিতে নাভান বলে ওঠে। যদি তোর বডি মেয়েদের চোখে ধর্ষণ না করতে চাস তো জলদি আয়। ব্যাস, আর কে পায় অধীরকে? নিজের শরীর দু হাতে বুকে ঢেকে মেয়েদের উদ্দেশ্যে বলে। এই নীলর্জ শাকচুন্নিরা, দূর হও, আমি তোদের চোখে ধর্ষণ হতে চাই না। এটা আমার বউয়ের হক। বেচারা বউকে তখন কি জবাব দেব? তার থেকে বড় কথা, নজর লাগবে তোদের। আমায় আজ কিউটি পায়ে নজর টিকা দেয়নি। ও মাই গড! বলে ছোট লাগায় নাভানের বাইকের পিছু। বেশি দৌড়াতে হয় না অধীরকে। বাইকের স্পিড স্লো হতেই অধীর লাফ দিয়ে উঠে পড়ে। চলো না জানু, প্লিজ। 2 বছরের ব্যাপার, প্লিজ। আমি অনেক কষ্ট করে পাপাকে রাজি করিয়েছি। হিমালয়ের কোলে অবস্থিত নেপাল বিশ্বের প্রকৃতিপ্রেমীদের কাছে পর্যটনের এক আকর্ষণীয় জায়গা। ভক্তপুরের প্রাচীন আকর্ষণ, চিতওয়ানের বন্যপ্রাণীর বিস্ময় এবং সাগরমাখার সৌন্দর্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতগুলোর কয়েকটির অবস্থানও এখানে।
দুঃসাহসী অভিযান পছন্দ করেন এমন মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে আছে এই দেশ। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখারার অবস্থান হিমালয়ের প্রবেশদ্বারে। পোখারা এলাকাটি নেপালের রত্ন হিসেবে পরিচিত। এখানকার ফেয়ারাদে তুষারবৃত্ত অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের প্রতিচ্ছবি দেখা যায়। রোমাঞ্চপ্রেমীরা ভোরের দিকে সারাঙ্কোট থেকে হিমালয়ের অঞ্চলের সূর্যোদয় উপভোগ করতে পারেন। আছে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থাও। কাঠমান্ডুর চেয়ে এ শহরের বাতাস বেশি পরিষ্কার। এখানকার জলবায়ু বেশ স্বস্তিদায়ক। একই সঙ্গে মনোরম পরিবেশ ও দুঃসাহসিক অভিযানের স্বাদ নিতে চাইলে নেপালের পোখারা অবশ্যই দর্শনীয় একটি স্থান। নেপালের পোখারা অঞ্চলের ধামপুস গ্রামটি অন্নপূর্ণা রেঞ্জের মনোমুগ্ধকর দৃশ্য, সংস্কৃতি, অভিজ্ঞতা এবং শান্ত গ্রাম্য পরিবেশ। নেপালের এই শহরে গত 5 বছর হয় এসেছে তারা রাশিয়া থেকে। মেহেরিমা ইসলাম হেরা নামের মতো যেন সুন্দর মেয়েটা শুধু সুন্দর বললে ভুল হবে, অত্যাধিক সুন্দর এই মেয়ে। রাশিয়ান দেশে জন্মগ্রহণ করার কারণে কি এর সৌন্দর্য, নাকি আল্লাহ তাকে এমন সৌন্দর্যের অধিকারী বানিয়েছে ভালোবেসে যত্ন করে? না, আল্লাহ তো তার একার না। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, তার মধ্যে একজন সে। অধিক সৌন্দর্যের অধিকারী মেহেরিমা ইসলাম হেরা। হেরার মা নেই, বাবা তার ব্যবসার কাজে দেশে দেশে ঘুরে। রোসারও মা নেই, তার বাবা ইতালি থাকে হেরার বাবার সাথে। খুব ভালো বন্ধুত্ব, তাই তো মা হারা 2 মেয়েকে একসাথে রাখে। মেয়েদের যখন যা লাগে তাই বলতে দেরি হয়, দিতে দেরি হয় না। অত্যাধিক ভালোবাসে মেয়েদের, তাই তো মেয়ের কথা রাখতে বাংলাদেশে যেতেও রাজি হয়ে যান জাওয়াদ খান। রুষা মেয়েটাও অধিক মাত্রায় সুন্দরী। হেরার চুলগুলো কোমর অবধি, আর রুষার চুল বিদেশি স্টাইলে ছোট। দুজনেই আগুন সুন্দরী বলা যায়। হেরা সারাদিন ঘুরঘুর করছে মেয়েটাকে রাজি করানোর জন্য, কিন্তু এই মেয়ে যা ভাব ধরেছে যেন বাংলাদেশের নামে কোনো দেশ আছে তা তার অজানা। হেরার তো মন চাচ্ছে থাপ্পড় দিয়ে গালে ব্লাশন ফুটিয়ে তুলতে, কিন্তু না, এ মেয়ের কাছে সব। সে রাজি তো বাংলাদেশ কনফার্ম হবে যাওয়ার তার জন্য। তার গানের গলা বরাবরই ভালো, সে চায় বাংলা গান, নাট্যশিল্প এগুলো খুব ভালো করে শিখতে, কিন্তু বিদেশে তা হবে না, তাই তো এত তোড়জোড়। তোর এই নেপাল শহর ছেড়ে কোন দুঃখে বাংলাদেশে যেতে মন চাচ্ছে? তার চেয়ে বড় কথা, ওই বাংলাদেশে আমাদের জন্য অভিশাপ ভুলে গেলি? না, ভুলিনি। এর জন্যে তো যাওয়া। কথাখানা মনে মনে বলে উঠে মেহেরিমা ইসলাম হেরা। রুষা এবার সন্দেহভাজন চোখে তাকায়। কি ব্যাপার বলতো? তুই নাট্য শিল্পকলা নিয়ে পড়ছিস, ভালো কথা। এখানেও তো কত ভার্সিটি আসছে, এমনকি আঙ্কেলও বলেছে তোকে অন্য দেশে যেতে, কিন্তু তুই ঘুরে ফিরে বাংলাদেশে কেন? কাহিনী কি মামা? শোন, বোনের মধ্যে কূটনীতি কিছু চললে ফটাফট বলে ফেল। রুষার কথার পৃষ্ঠে হেরা বলে ওঠে, ছি রুষা, তুই এতদিনে আমায় এই চিনলি? এই জীবন রেখে কি লাভ আমার? যা, আজ থেকে আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তায় চলবি। যেখানে বিশ্বাস নেই সেখান থেকে লাভ কি? হইছে নাটকবাজ মহিলা, নাট্যকার হইতে পারবি তুই, আর পড়াশোনা তো ওই সাবজেক্ট নিয়েই। আমি কিছু বললে এগুলো কথা বলিস। তোর মতো সারাদিন তো উপন্যাসের নায়কদের উপর ক্রাশ খায় না, যাদের কোনো অস্তিত্বই নেই তাদের নিয়ে সকাল সন্ধ্যায় ভাবিস। ছে, ছোট লোকি ব্যাপার স্যাপার। হেরার কথায় তরাত গতিতে বলে ওঠে, এই, তুই উপন্যাসের নায়কের ডায়লগ বললি কেন? একদম আমার হিরো ডায়লগ বলবি না, কপিবাজ মহিলা। এবার হেরা বেশ রেগে যায়। খাটের উপর পা ভাঁজ করে বসে, চোখ ছোট ছোট করে বলে ওঠে, এই লুচ্চে মহিলা, আমি খাই, তোর উপন্যাসের নায়করা খায়। আমি গাড়ি দিয়ে চলি, তারাও চলে। আমি কথা বলি, তারাও বলে। আরে মহিলা, ক খ গ, চন্দ্রবিন্দু, অ থেকে ও, এর ভেতর তো যা শব্দ ঘটন হবে তা কি কপি নাকি? তাহলে তাদের উগান্ডা দেশের ভাষা ব্যবহার করতে বলিস। তোর উপন্যাসের নায়কের ভাগ্য ভালো হাগে, তা না হলে তো বলতি আমি ওইটার উপরেও কপি করি। গেট আউট। এই, আবার আউট বললি কেন? রিজনস তো আউট বলে। না, আর সহ্য করা যায় না। এই মেয়েটার স্বভাব এমনই। কে জানি বলেছে
অল্প বয়সে যুবক যুবতীদের মাথা নষ্ট করার একমাত্র মাধ্যম উপন্যাস পড়া। সে একদম ঠিক কথাই বলেছে। প্রমাণ সহিত তার একমাত্র জানে জিগার দোস্ত রুষা শিকদার তো আছেই। মেয়েটা এত উপন্যাস পড়ে, এর জন্য তো কোনো ছেলেদের পছন্দ হয় না। আরে ভাই, ওইটাই তো নিজে লিখে একটা ক্যারেক্টার তৈরি করে, আর বাস্তবতা তো আলাদা। এই পাগল মেয়েকে তা কে বোঝাবে? হেরা রাগে চোখে তাকিয়ে মোনাজাতের মতো করে বলে ওঠে, ওমর আল্লাহ, এই ডায়লগগুলো পৃথিবীর বুক থেকে মুছে ফেলো, দয়া করে রহম করো আল্লাহ। রুষা ও হেরা বাংলাদেশে এসেছে আজ 1 সপ্তাহ। এর মধ্যে তাদের ভর্তির সকল রকম ফর্মালিটি পূরণ করা হয়েছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আধা ঘন্টার দূরত্বে ফ্ল্যাট নিয়েছে। রুষা বিচারিত নখ কাটছে আর রুমে পায়চারি করছে। ফ্ল্যাট থাকতে তারা হলে উঠতে যাবে কেন? এমনি এক আপুর কাছ থেকে শুনছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট পাওয়া খুব টাফ। কেউ শাহবাগ থেকেও হলে সিট পায়, আবার কেউ পঞ্চগড় থেকে এসেও সিট পায় না। হল পলিটিক্স খুবই ভয়াবহ। বড় আপুদের জামা কাপড় ধোয়া, রান্না করা, তাদের মালামাল এনে দেওয়া, এভাবে টানা কয়েক মাস কাজ করার পর আপুদের মন জয় করে হয়তো একটা লিগ্যাল সিট পাবেন। আর তা না হলে গণরুমে অসহ্য কষ্ট সহ্য করতে হবে। আমি জানি না আপনি কি করেন। আপনি যদি ঢাবিতে সত্যি ভর্তির ইচ্ছা প্রকাশ করেন, তাহলে আপনার জন্য একটা উপায় আছে। প্রথমে আপনার ঢাবির পরিচিত কোনো বড় ভাই বা বোনের কাছে বিষয়টি বলবেন। এরপরে যখন হলে উঠবেন, তখন ওই হলের বড় আপুদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। রোকেয়া, কুয়েত মৈত্রী, বঙ্গমাতা, ফজিলাতুন্নেসা মুজিব হলে খুব ভয়াবহ রাজনীতি, আর শামসুন্নাহার হল, সুফিয়া কামাল হলে রাজনীতি কিছুটা কম। মোদ্দা কথা, আপনি যদি ঢাকার স্থানীয় হন, তাহলে সবাই আপনাকে পরামর্শ দিবে হলে না উঠতে। কারণ দেশের অনেক দূর দূরান্ত থেকে মেয়েরা এসে গণরুমে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মানবিক দিক বিবেচনায় আপনি হলে উঠতে খুব বেগ পেতে হবে। আর আপনার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, তাহলে হয়তো গণরুমে উঠতে পারেন। তবে সেখানে কষ্ট এবং বড় আপদের নির্যাতন সহ্য করার মানসিক প্রস্তুতি নিতে হবে। 25 থেকে 40 জন পর্যন্ত ছাত্রী থাকে। ছেলে মেয়ে উভয়দেরই এরকম ভোগান্তি পোহাতে হয়। ঘন রুমে কোনো খাট নেই। ফ্লোরের ওপর একটির পর একটি তোষক পেতে ছাত্রছাত্রীরা শুয়ে থাকে। শোয়ার ব্যবস্থা ইঞ্চিখানেক দূরত্ব হওয়ায় রাতে প্রচুর গরম লাগে। তাই মাঝে মাঝে হলের ছাদে ছাত্রছাত্রীরা গিয়ে ঘুমায়। গণরুমগুলোতে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস, বই, ব্যাগ, পোশাক ইত্যাদি রাখার ব্যবস্থা নেই। তাই অনেক সময় প্রয়োজনীয় অনেক জিনিস চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। ঘিত্রি হাওয়ায় মশারিও অনেকাংশে ব্যবহার করার জায়গা থাকে না। তাই রাতভর মশার কামড়ে ঘুমাতে পারে না ছাত্রছাত্রীরা। এর ওপর বাড়তি হিসেবে আছে ছারপোকা। অনেকে তাই না ঘুমিয়ে ঘরের জানালা দিয়ে অপেক্ষা করে রাত পোহানোর। রাতের ঘুম সকালে পূরণ করার ব্যর্থ চেষ্টা থাকে তাদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। তাই গণরুমে বসবাসকারী এই ছাত্রদের বসবাসের মানোন্নয়নের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে তাদের সামনের দিনের পথ চলা সহজ হবে। কিন্তু তারা এদিকে লক্ষ্য করে না। দায়িত্ব দিয়ে রাখে রাজনীতি দলের লিডারদের ওপর। রুষা এক লাফে খাটের ওপর বসে কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, মামা, আমি যাবো না। এত সুন্দর জীবন আমার। আমি কেন সারপোকার কামড় আর ওই বেডিগো কাজ করতে যাব? তোর শখ থাকলে বল, আমার যা কাপড় আছে সব আমি তোরই দিমু পরিষ্কার করতে। দরকার পড়লে ভাড়া করে এনে দিমু, তাও আমি ওই ক্যাম্পাসে যাবো না। কাঁদো কাঁদো মুখ করে বলে কথাটা রুষা। হেরা মনে মনে বলে, এই মেয়ে এত কথা বলে কই? হেরাও তো বকবক করে, তাই বলে এত ওভার না। না, বাংলাদেশ যখন এসেছে তখন পাবনা থেকে এই রসুন রানীকে ঘুরিয়ে আনতে হবে পাগলের সাথে দেখা করে, যদি একটু পাগলামি বন্ধ হয়। হেরা নিজের কাপড় ভাঁজ করতে করতে বলে ওঠে, শোন রসুন রানী, জানিস সামনে না বই মেলা হবে কিছুদিন পর, যাবি? বইমেলার কথা শুনে মেয়েটা সব ভুলে হেরার সাথে ঘেঁষে বসে হাস্যমুখ নিয়ে বলে ওঠে, সত্যি বলছিস?
এই পাখি, বল না কবে নিয়ে যাবি? নিয়ে যেতে পারি, কিন্তু আমার কথা সব শুনতে হবে। এসেছি এনজয় করতে, তাই যদি না করতে পারিস তাহলে এসে লাভ কি? হেরা থেমে আবার বলতে থাকে। আরে আমি থাকতে কিছু হবে না তোর। আমরা ঝামেলায় জড়াবো না, জাস্ট সাধারণ স্টুডেন্টদের মতো চলবো। হেরা জামে তা রুষার থেকে কে ভালো জানে, তাই তো এত ভয়। শান্ত মাথায় সব বোঝায় হেরা তার রসুন রানীকে। মেয়েটাও বোঝে সত্যি বলতে বাংলাদেশের কালচার তাদের খুব ভালো লাগে, আর নাট্যশিল্পকলা তো সব দেশ থেকে এগিয়ে আছে, তাই তো এখানে আসা তার। কিন্তু তারা যে বাহিরের দেশ থেকে এসেছে তা গোপন রাখছে সবার কাছ থেকে। বাংলাদেশের মানুষ একটু অন্যরকম। কিছু মানুষ আছে টাকা পয়সা দেখলে পেছন পেছন ঘুরে, তো কিছু মানুষ আছে নিচু ক্লাসের মানুষের সাথে খারাপ বিহেভ করে। তাই তো তারা জানতে চায় না তারা আসলে কি সোসাইটি থেকে বিলং করে। এদিকে অ্যাডভোকেট এমএলএ কাজল অধীরের রুমে এসে তার জ্বর চেক করছে। নাভানকে পাঠিয়েছে মেডিসিন আনতে। নাভানও গম্ভীর মুখ করে চলে গেছে মেডিসিন আনতে। রাত তখন 11টার কাটায়। জ্বরের ঘরে ছেলেটা কেমন করছে। কাজল ছেলের কপালে চুমু খেয়ে মাথায় জলপট্টি দিতে থাকে। বিড়বিড় করে অধীর বলে ওঠে, কিউটি পাই, তোমার ছেলে আমার এই অবস্থার জন্য দায়ী। তোমার ছেলের জন্য আমার ফোনটা ইন্তেকাল করেছে। তোমার ছেলের জন্য ওই শাকচুন্নিরা আমার বডিতে মুখ লাগিয়েছে, যার জন্য আমার শরীর ব্যথা করছে। তোমার ওই পেঁচা মুখো ছেলের মুখে কি জন্মের সময় মধু দাওনি কিউটি পাই? নাকি দাম বেশি দেখে কিনতে পারোনি? তুমি কি আগে গরিব ছিলে? ছেলের এমন দুষ্ট কথায় কাজল মনে হয় মজা পাচ্ছে। এই ছেলেটাই তো তার হাসির কারণ। নাভান তো কথাই বলে না ঠিক মতো। যা বলবেন তিনি সব শুনবে, কিন্তু গম্ভীর মুখে। আরে একটু হাসলে কি এমন হয়? 10 বছর বয়স থেকে ছেলেটার মুখে আজ অব্দি হাসি দেখতে পায়নি কাজল। ভাবনার মাঝে নাভান মায়ের হাতে মেডিসিন ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও রুমে, আমি আছি। ছেলের কথায় কাজল ছেলের মুখ পানে তাকায়। ইস, ছেলেটা কি যে সুন্দর হয়েছে, একবার চোখ রাখলে চোখ ফিরাতে মন চায় না। তার কলিজা এই ছেলে কিছু হলে সে যে বাঁচবে না। এই ছেলেই যে তার দুনিয়া। ইদানিং ছেলেটার গম্ভীর ভাবটা বেশি দেখা যায়। আগের থেকে কি ছেলেটা আরো সুন্দর হয়েছে? হয়েছে। এই যে এখন ছেলেটা কেমন মুখে হালকা দাড়ি রেখেছে, তাই তো আরো ভয়ঙ্কর সুন্দর লাগছে। মাঝে মাঝে ভাবে কত মেয়ে পাগল জানি তার ছেলের বউ হবার জন্য। ছেলের হাত নিয়ে আঙুলে দাঁতের কামড় দেয় কাজল। শব্দ করে চুমু খায় ছেলের কপালে। আমার আব্বাজান, আমার কলিজা। এবার অধীর বেশ রেগে যায়, ক্ষিপ্ত গলায় বলে, কিউটি পাই, এত দামি জিনিস ওরে দিলা কেন? আমি কলিজা হমু। ছেলের কথায় কাজল হাসে, হাস্যমুখে বলে ওঠে, আচ্ছা, একজন ফুসফুস, একজন কলিজা। হয়েছে, নে এবার মেডিসিন খা। নাটকবাজ পুরুষ। কথাখানা বিড়বিড় করে বললেও অধীর শুনে ফেলেছে। তার কান অব্দি কথাখানা যায়নি ঠিকই, কিন্তু অধীর নাবান ঠোঁট নাড়ানোতে বুঝে ফেলেছে সে কি বলেছে। শুধু কি ঠোঁট নাড়ানোতে, সে তো নাবান ইশারায় দিলে সব বুঝে ফেলে। ছেলেদের খাবার খাইয়ে কাজল নিজের রুমে চলে যায়, আর নাবান অধীরের পাশে বসে থাকে। ছেলেটার শরীর মেয়েদের থেকে নাজুক, একটু শরীরে বৃষ্টির ফোঁটাও পড়তে পারে না। জ্বর ঠান্ডা সাথে সাথে এসে পড়ে। নাবান মনে মনে কয়েকটা গালি দেয়। সামান্য একটা ফোনের জন্য পানিতে ঝাঁপ, লাইক পানিতে। তখন মেয়েদের কথা না বললে হয়তো এই ছেলে পানিতে দাঁড়িয়ে বকবক করে যেত। মাঝে মাঝে নাবান ভাবে এই ছেলে একটা আহম্মক। আহম্মকই তো, শুধু বকবক আর দাঁত কেলাতে জানে, আর কিছুই শিখাতে পারেনি এই ছেলেকে। নাবান ব্যালকনিতে গিয়ে গিটার হাতে নেয়, চোখ বন্ধ করে একটা স্যাড টিউনের সুর তোলে, যে সুরে কাউকে অনুভব করে। বাবা তোমায় ছাড়া কেউ দেয় না সাড়া, আমি দিশে হারা, ফলো কি? আজ সকালটা একটু অন্যরকম। গত 7 দিন ধরে সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। আজ কেমন ঝিলিক দিয়ে রোদ উঠেছে। ঢাকার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। রিক্সা করে 2 বান্ধবী কলেজ ক্যাম্পাস এরিয়ায় যাচ্ছে। রুষার হাত চেপে ধরে আছে। হেরা যাতে নিজেকে সাহসী প্রমাণ করাক, আসলে সেও ভীতু, কিন্তু উচিত কথার জবাব দিতে ভীতু না একেবারে।
রুষা হেরার কথা মতো স্কার্ট আর টি শার্ট পরেছে, দুজনেই সেম কিন্তু কালার ভিন্ন। বেচারি রুষার কপালে কি আছে তা একমাত্র উপর আল্লাহ জানে। এই স্কার্টটা সে পরতে কমফোর্ট ফিল করে না, সে তো জিন্স আর লং কুর্তি পরতে কমফোর্ট। সামনে হাওয়াই মিঠাই দেখে ছোট লাগায় রুষা। বেচারি হেরা মহা বিপদে। এই মেয়ে তো তাকে পাখি বলে, আর এই মেয়ে পাখির মতো ফুরুত ফারুত উড়ে যায়। তারও বাচ্চা মন, দুজনেই সমবয়সী। আর বাংলাদেশে এসে এসব দেখে তারও তো ইচ্ছে করছে ছুটে এটা সেটা কিনতে, খেতে, কিন্তু না, তাহলে মানুষ কি বলবে। তাই তো খুব কষ্টে নিজের ইচ্ছেগুলো দমিয়ে রেখেছে। নেপালে অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু অনেক রিস্কি জায়গা, তাই তো তারা তেমন বের হতো না। তাছাড়া এসব হাওয়াই মিঠাই রাস্তার সাইডে পাওয়া যায় না। এই যে উপরে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ, বাগান বিলাসের সমারোহ, পাশে লেক আর পাকা রাস্তা, কি সুন্দর ফুল পরে রাস্তায় বিছিয়ে রয়েছে। হেরার তো মনে হচ্ছে সে ভিন্ন এক জগতে এসেছে। দুই বান্ধবী কম, বোন বেশি। যুবতী চেটেপুটে খেয়ে মুখ লাল করে ফেলেছে। ক্যাম্পাসে ঢুকতে সবাই হা হয়ে তাকিয়ে আছে দুই রমণীর দিকে। এই পাখি, আমার মুখে কি দাড়িটারি গজিয়েছে দেখ, কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে সবাই আমাদের দিকে। রোষার কথার চারিদিকে তাকিয়ে হেরাও থতমত খেয়ে যায়। সত্যি সবাই তাকিয়ে আছে, তার কারণ কি বুঝতে পারে না দুই রমণী। হেরার হাত কেমন চটচটে হয়ে গেছে। চারিদিক ঘুরে পানের কল পেতে তার কাছে যায় হাত ধুতে। হাত ধুয়ে যেই পিছে ফিরতে যায় তখনই থপ্পাস। আরে আরে, কি ভাবছেন নায়কের সাথে ধাক্কা লেগেছে? আরে ভাই, এটা গল্প নয়, এটা বাস্তব। ধাক্কা লেগেছে ঠিকই, পড়েছে ঠিকই, কিন্তু কার সাথে আর কে কার ওপর পড়েছে এমন কাহিনী ঘটেছে বলে সে তার কল্পনায় ডুব দেয়। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, হ্যাঁ রে পাখি, আমার হিরো পেয়ে গেছি মনে হয়। এবার উঠে আমায় দিবে এক থাপ্পড়, এক থাপ্পড়ে প্রেম। উফ, হাউ রোমান্টিক। পাখি, আমার লজ্জা লাগছে, আমি তাকাতে পারছি না। আবার এই মেয়ে আবার কল্পনার জগতে হারিয়ে গেছে। এদিকে দুই মেয়ের উপর চাপা পড়ে তার কোমরের হাড্ডি গুড়াগুড়া হয়ে যাওয়ার অবস্থা। রুষা উপরের ব্যক্তির বক্ষতলে হাত দিতেই লাফ দিয়ে উঠে যায় উপরের মেয়েটি। বুকে থুতু দিয়ে হাঁপাতে থাকে। আরেকটু হলে তার ইজ্জত ভ্রষ্ট হয়ে যেত। ভাগ্যে সেটা মেয়ে। বেচারে রুষা তো ব্যাকুল মার্কা হাসি দেয় কল্পনার জগৎ থেকে বের হয়ে হেরার ধমকে। রসুর বাচ্চা, থাপড়ে তোর গাল একদম ব্লাশন স্টিকার লাগিয়ে দিব। উঠ বলছি। এবার দাঁড়িয়ে থাকা মেয়েটি ঘুরে গিয়ে হেরাকে তুলে দাঁড় করায়, কিন্তু রুষাকে তুলে না। বেচারি বেশ ভয় পেয়েছে, তা তার মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছে। হেরা মেয়েটিকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ তোমায়। বাই দ্য ওয়ে, নাম কি তোমার? মেয়েটি মায়াভরা চোখে তাদের দিকে ডাব ডাব করে তাকিয়েছে। কিছু না বলতে দেখে হেরা আবার বলে, এই ভাবুক রানী, কই হারিয়ে গেলি? রুষার কথায় ধ্যান ভাঙে মেয়েটির। ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে তার দিকে। ছোট গলায় বলে ওঠে, আমার নাম সুবর্ণা রোজ। মিষ্টি হাসি দিয়ে হেরা বলে ওঠে, বাহ, সত্যি তুমি আস্ত একটা গোলাপ। আমার নাম মেহিমা ইসলাম হেরা। হেরা রুষাকে পরিচয় করাতে যাবে, তার আগে কথার ফোরন কেটে রুষা বলে ওঠে, আমি সানজেনা মেহেরিন রুষা। ও আমার বোন বেশি, বেস্টি কম। রুষা হাত বাড়াতে রোজ নামের মেয়েটি দু কদম পিছিয়ে যায়, যা দেখে হেরা ম্লান হাসে। আর রুষা তীক্ষ্ণ চোখে মেয়েটির দিকে তাকিয়ে পটপট করে বলে ওঠে, আরে বোন, আমি মাইয়া মানুষ, ছেলে মানুষ না যে প্রথম ধাক্কাতে প্রেমে পড়ে যাব। হাত ধরাতে চুমু খেতে চাইবো, নাও মোলাকাত করো। রোজ নাক মুখ কুচকে বলে ওঠে, তোমার হাত এমনি বেশি চলে, একটুর জন্য। না। লজ্জায় মেয়েটি বলতে পারল না। রুষা বিরক্ত চোখে তাকিয়ে বলে, আরে সব কিছু ঠিক ছিল, ভার্সিটির প্রথম দিন আসলাম ভালো কথা, ধাক্কাও খেলাম ভালো কথা, কিন্তু হিরোর জায়গায় হিরোইন আইলো কেমনি? ছোট লোকি ব্যাপার হয়ে গেল আমার সাথে। না, এটা মানতে পারছি না। সবাই আমার সিনারি দেখে ফেলেছে, কিন্তু আমি পারলাম না কারো সিনারি দেখতে। হেরা দাঁতে দাঁত পিষে দেয় এক লাথি রুষার পায়ে। ও জ্যান কৃত্তিক গো, ও রিদ খান গো, তোমার ভালোবাসাকে আঘাত করেছে গো। রসুন রানী, আর একটা কথা বলে থাপড়ে ব্লাশন স্টিকার লাগামো তোর টসটসা কালে।
রুষা গালে 2 হাত দিয়ে না বোঝায় হেরা যে বেশ রেগে গেছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কখন সত্যি গালে ব্লাশনের স্টিকার লাগিয়ে দিবে তার থেকে ভালো চুপ থাকা। হেরা রোজের সাথে সরি বলে, মেয়েটিও সরি একসেপ্ট করে, করবেই না কেন। হেরা কত সুন্দর করে বাচ্চা বাচ্চা ফেস করে সরি বলেছে। রোজ মনে হয় বাংলাদেশে এই প্রথম এত রিয়েল সুন্দরী দেখতে পেয়েছে। রুষা মেয়েটি আর হেরা মেয়েটা হাইটে 5 ফুট 3, সেও তাদের মতোই লম্বা। রোজ হেরার সাথে কথা বলছে আর তাদের পরখ করছে। হেরা মেয়েটা অত্যাধিক সুন্দরী, চোখগুলোতে কি মেয়েটা লেন্স পড়েছে, মনে হচ্ছে অত্যাধিক কালো, নাকি মেয়েটার চোখই অত্যাধিক কালো লাগছে। পাপড়িগুলো লম্বা লম্বা, একেবারে কিউট। ঠোঁটের এক সাইডে একটা কালো কুচকুচে তিল, আর থুতনি কেমন কাটা থাকায় মারাত্মক কিউট ও মায়াবী লাগছে। রুষা মেয়েটির সুন্দর মেয়েটার গালগুলা আপেলের মতো, তারও ঠোঁটের উপরে একটা তিল রয়েছে। এমা, রোজেরও তো তিল রয়েছে, রোজের তো জায়গায় অজায়গায় তিল রয়েছে। সে কি তাহলে তার তিলওয়ালা বান্ধবী পেয়ে গেছে? রোজ মেয়েটি যখন ক্লাস 9-এ ছিল তখন থেকে বলতো ভার্সিটিতে উঠে নতুন ফ্রেন্ড বানালে তার মতো দেখে বানাবে, যাদের মনে থাকবে না অহংকার, থাকবে না হিংসা, যারা হাঁটতে মনে হবে একটা গ্যাং যাচ্ছে, আর দেখতে প্রায় একই রকম হাইটে চালান চলন। রোজের ভাবনার মাঝে হেরা বলে ওঠে, তুমি কোন ইয়ার? হেরার উত্তরে মেয়েটি বলে ওঠে, অনার্স ফার্স্ট ইয়ার। হেরা খুশি হয়ে বলে ওঠে, আমরাও। বাহ, খুব ভালো হয়েছে। তুমি কি হলে থাকো? না, আমি এসেছি হল খুঁজতে। এই মুহূর্তে দুজনের মুখখানা একই রকম হয়ে গেছে। সত্যি আমরাও এসেছি। যাক, ভালোই হলো। তুমি কি আমাদের ফ্রেন্ড হবে? লাইক একেবারে জানি জিগার ফ্রেন্ড, কম বোন বেশি টাইপ? রোজ এবার 2 কদম এগিয়ে গিয়ে হেরার কাছে বলতে থাকে, হতে পারি একেবারে পারফেক্ট আছে তোমরা, কিন্তু ওই রসুন রানীর হাত সামনে রাখতে বলবে। এইবার হেরা আর রোজ অট্টহাসিতে ফেটে পড়ে। বেচারি রোষা তো বুঝলো না তার হাতের নামে কলঙ্ক এঁটে দিয়েছে এই মেয়ে। অবশ্য তাতে তার কি, তখন সে তাদের কথার পৃষ্ঠে বলে উঠত, থাক না 2-1টা কলঙ্ক। আমির হাওলাদারের ডায়লগ বলে চালিয়ে দিত। এমএলএ বা বিধায়কের প্রধান কাজ হলো তাদের নির্বাচনী এলাকার জনগণের প্রতিনিধিত্ব করা, আইন প্রণয়নের অংশ নেওয়া, রাজ্য সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং স্থানীয় উন্নয়নের জন্য সরকারের কাছে দাবি উপস্থাপন ও তা বাস্তবায়নে সহায়তা করা। তারা আইনসভায় বিতর্ক করেন, বাজেট অনুমোদন দেন, সরকারের কাজ তদারকি করেন এবং নিজেদের এলাকার মানুষের সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন, যা একটি গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য অংশ। অ্যাডভোকেট কাজল আজ একজন নেত্রী, সে জনগণের পছন্দের ব্যক্তি, সবাই আজ তাকে সম্মান দেয়। তার থেকে বড় কথা, যখন সে যায় রাস্তা দিয়ে তখন অনেকে বলে, আই যে দেখ, শেহজাদ খান নাভান এর মা যাচ্ছে। ছেলেটা যেমন ভালো মনের মানুষ, তেমন মাটা হইছে এক্কেরে খাঁটি সোনা। যেমন রূপ তাদের তেমন গুণ। ইস, কি যে শান্তি লাগে তখন। কাজল সে সার্থক নারী। একটা মায়ের জন্য এই শব্দগুলো যে কত দামি তা একজন মা জানে। ইস, সে যদি পারত সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে, ওই মানুষদের সাথে চলাফেরা করতে, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, সে এখন চাইলেও ওইগুলো পারবে না করতে। গুরুজনদের বাণী ছিল, একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয়, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবাই তো মেয়েদেরকে নিজের সুবিধা মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। কিন্তু কিছু মেয়ে আছে তার বিপরীত। তার মধ্যে কাজল নামের মহিলাটি রয়েছে, যার নিজের আত্মসম্মান সবার আগে।
যেখানে সে নিজেকে একজন সম্মানযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করে, নিজের সীমা নির্ধারণ করতে পারে না, বলতে শেখে এবং সমাজে আরোপিত বৈষম্যমূলক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানায়, যা তাকে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। নারীর পরিবর্তন ভয়ঙ্কর। যদি সে সঠিক পথে চলতে পারে, তার মন মানসিকতা পবিত্র থাকে। আজ একটা বৈঠকে তাকে সম্মান জানানো হয়েছে, তাই তো দুই ছেলেকে নিয়ে সে সেখানটায় গিয়েছে। You bastard! How dare you say filthy things about my mother? I'll rip out your tongue and throw it to the dogs. লটির বাজে কথা শুনে রাগে তরতর করে কাঁপছে নাভান। উপরের কথাগুলো রাগে বলে উঠে সে। লোকটি নিজের গলায় হাত দিয়ে বলে ওঠে, তুমি বন্ধ করবা কেমনে কইরা? তোমার মায়ের যা রূপ, তাতে আরো 5-6টা বিয়া দেওয়ান যাইব। জোয়ান পোলা আছে ঘরে, স্বামী নাই, আবার বিয়া বহে না কেন? সবাই তো এইটাই কয়। লোকটির ইঙ্গিত বুঝে নাভান। মায়ের নামে এমন কুরুচিপূর্ণ কথা শুনে লোকটাকে ইচ্ছে মতো মেরে রক্তাক্ত করে ফেলে। You haven't grown wings to death yet, but your ticket is confirmed. বলে একটা কল লাগায়। ব্যাস কিছু মুহূর্তে একটি গাড়ি এসে তুলে নিয়ে যায় কজন মুখোশধারী লোক মিলে লোকটিকে। রাগে গাড়ি ফুল স্পিডে বাড়িয়ে শব্দ করে সায় সায় করে চলে যায় চোখের পলকে নাভান। ছেলের কাছে যদি কেউ তার মায়ের নামে বাজে কথা বলে, তখন সাধারণত তার অনুভূতিগুলো খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত হয়, অসম্মানিত ও অপমানিত লাগে। কারণ মা শুধু একজন মানুষ না, ছেলের কাছে তিনি সম্মান, ভালোবাসার আর আত্মার জায়গা। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগ জমে ওঠে। অনেক সময় সেই রাগ মুখে প্রকাশ পায় না, কিন্তু বুকের ভেতরে আগুনের মতো জ্বলে কষ্ট ও মানসিক ব্যথার কারণ হয়। কথাগুলো শুধু কানে না, সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। নিজেকে অসহায় মনে হয় তখন, বিশেষ করে যদি সে তখন কিছু বলতে বা করতে না পারে। প্রতিশোধ বা প্রতিবাদের ইচ্ছে জাগে, কারণ মায়ের অপমান মানে নিজের অস্তিত্বকেই অপমান করা। বাংলা সংস্কৃতিতে মা হলো সবচেয়ে পবিত্র ও সম্মানিত সম্পর্ক। তাই মায়ের নামে বাজে কথা শোনা ছেলের কাছে শুধু অপমান নয়, এটা তার আত্মসম্মানে সরাসরি আঘাত করে। কিন্তু নাভান যে প্রতিবাদ করে এসেছে, ভয়ানক শাস্তিও দিয়েছে, তারপরও তার বুকের আগুন নিচ্ছে না কেন? গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে শুনশান নীরব জায়গার মধ্যে অন্যতম হলো ভাওয়াল গাজীপুর। শত শত মানুষের কোলাহল পেরিয়ে, যান্ত্রিক রাস্তা পেরিয়ে 2 ঘন্টা ধরে নিজের বাংলো বাড়ির ব্যালকনিতে বসে আছে নাভান। যখন বেশি মন খারাপ হয়, তখন সে এই নিরিবিলি জায়গায় এসে সময় কাটায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গিটার হাতে নিয়ে আবারও সুর তোলে। বাবা, তোমায় ছাড়ার দেয় না সারা, আমি দিশেহারা পরকে। অধীর, তুমি উঠবে না? ক্লাস শুরু হয়ে যাবে। সেই 8 ঘন্টা ধরে ডেকেই যাচ্ছে কাজল, কিন্তু ছেলের তো ওঠার নাম নেই। এবার বেশ জোরে ধমক দিয়ে বলে ওঠে, কি হচ্ছেটা কি? অধীর, পড়াশোনা কি করতে চাও না? ঘুমো ঘুমো কণ্ঠে ছেলেটা বলে ওঠে। কিউটি পাই, আজ একটা বউ নেই বলে আমার সাথে এই ব্যবহার? ছেলের মুখে বউয়ের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় কাজল। বুঝতে পারে ছেলে তার ঘুমের ঘরে উল্টাপাল্টা বকছে। এই ছেলের স্বভাব এমন। কিউটি পাই, আমার সাথে যার বিয়ে ঠিক করা, উপর থেকে সে কেন সামনে আসছে না আমার? আমি তার বিগ ফ্যান বলে দিও, তার জন্য কোনো মেয়েকে পাত্তা দিই না। কাজল তো এবার বেশ রেগে যায়। এই ছেলে মাঝে মাঝে বিয়ে নিয়ে পড়ে থাকে। বেডের পাশে গিয়ে কান টেনে ধরতে যাবে, তার আগে নাভান কান টেনে ধরে। ঠান্ডা হাতে ছোঁয়া পেতে অধীরের ঘুম উবে যায়। চেঁচিয়ে বলে, ও কিউটি পাই গো, ও বউ গো, কই বাঁচাও আমায়, আমার কান ছিঁড়ে ফেললো। নাভান আরো জোরে জোরে ধরে। না, এবার বেচারার কান ছিঁড়ে যাবার উপক্রম। আরে ভাই, আমার কানের সাথে তোর কিসের শত্রুতা? উত্তরে নাভান বলে, তোর ফোন কই? আর এখন কয়টা বাজে? কাজল মুখ টিপে হাসে। সেও তো নাভানের মতোই গম্ভীর থাকে, কিন্তু এই ছেলে মাঝে মাঝে এমন কাণ্ড করে না, হেসে পারা যায় না। অধীর অসহায় চোখে তার কিউটি পাই কাজল মায়ের দিকে তাকায়। সে মা খুব কম বলে, মাদার বাংলাদেশ বা কিউটি পাই বলে সারাক্ষণ চিল্লাতে থাকে। মাদার বাংলাদেশ? তোমার ছেলেকে বলো আমার কান ছাড়তে। তোমার ছেলে যে আমার ফোনটাকে পানিতে
ডুবিয়ে হত্যা করেছে তা কি ভুলে গেছে? নাবানের এবার হুঁশ আসে। সত্যি তো, গতকাল তো তার ফোনটা লেকের পানিতে ছুরি মেরেছিল, কিন্তু এই ছেলে ফোন না কেড়ে ঘুমের ঘরে বউ বউ করছে। নাবান এবার দাঁতে দাঁত পিষে বলে, তা বউ লাগবে তাই না? বউ বউ করছিস? যা বাবা, সে আবার কখন বউ বউ করছিল? এই রে, কি সুন্দর স্বপ্নটা দেখছিল বেচারা। তখন কি ভুলক্রমে জোরে কিছু বলে ফেলেছে? তার মাদার বাংলাদেশের দিকে তাকাতে দেখে সেও একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মানে কিছু ভুলভাল বকেছে, তা 100% শিওর। বেচারা মুখলেস মার্কা হাসি দিয়ে বলে, দূর, তোমরা কি বলো? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? আমি তো ঠিক মতো লুঙ্গি সামলাতে পারি না, আর বউ সামলানো বিলাসিতা নয় কি আমার জন্য? এবার কাজল বলে ওঠে, তা বাবা, তুমি কবে থেকে লুঙ্গি পরতে শিখছো? যা, আবার ভুল বাক্য প্রদান করে ফেলেছে সে। হুশ আসার পর থেকে লুঙ্গি পরেনি কোনোদিন সে। আবারও মুখলেস মার্কা হাসি দেয়। কাজল ধীর পায়ে মুখে হাসি এঁটে চলে যায়। মা চলে যেতে নাবান চোখ ছোট ছোট করে তাকায় অধীরের দিকে। তো ফোন কিনিসটা কেন? তোর মতো কি আমার বস্তা বস্তা টাকা আছে নাকি আমার যে কিনবো? ফোন কিনতে বস্তা টাকা প্রয়োজন হয় নাকি? নাবান দুহাত ভাঁজ করে বুকে রেখে কথাটা বলে। উত্তরে অধীর কান ডলতে ডলতে বলে, আল্লাহর কাছে চাইলে কি কম চাইবো নাকি আজব? ও, আল্লাহর কাছে চাস তুই তাহলে? উত্তরে মাথা ঝাঁকিয়ে সায় জানায় অধীর। নাবান এবার খুব আগ্রহ নিয়ে বলতে যাবে, তার আগে রুমের ভিতর আসতে আসতে সৃজন বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলে ওঠে, তা কিভাবে চাচ্ছিস শুনে দেখি, আমরাও চাই তোর মতো যদি পেয়ে যাই। সৃজন হলো অধীর আর নাবানের জানে জিগার দোস্ত। সে কয়েক মাস ধরে দেশের বাইরে গেছে একটা কাজে। আজ এসে জানে জিগার দোস্তদের সাথে দেখা করতে চলে এসেছে। এই সৃজন আর অধীর হলো বদের হাড্ডি। একটা উস্কে দেয় তো একটা রিলিজ করে কথা। নিজের ক্যারেক্টারের মানুষ পেয়ে ছেলেটা আগের রূপে ফিরে এসে বলে, এই গরিবের দিকে একবার মুখ তুইলা চাও আল্লাহ। একটা দামি ফোন কেনার টাকা দাও ও খোদা, একটা দামি বাইক কেনার টাকা দাও। তুমি উপর থেকে একটা টাকার বস্তা ফালাইয়া দাও। 3টা বাইক ভার্সিটির ভিতর প্রবেশ করতে মেয়েরা হা করে তাকিয়ে আছে। আরে তাকাবে না কেন? এমন কিউট ছেলেদের দেখতে চোখ যে ব্যাকুল হয়ে পড়ে সারাক্ষণ। গেট আপটা প্রায় একই রকম। গুরু যা স্টাইল শিখায় শিষ্যরা তো তা ফলো করে ট্রেন্ড বানিয়ে ফেলে। নাবান হলো যুবকদের স্টাইলিশ আইডল। এই যে চুলের কি একটা কাটিং দিয়েছে, সামনের চুলগুলো লম্বা আর পেছনেও সাইডের চুলগুলো ছোট ছোট করে কাটা। কানের চিপ থেকে দাড়ি শেভ। যে কোনো সাইড থেকে এক এক রকম সুন্দর দেখতে লাগে তখন ছেলেটাকে। এই তো আজ হাফাতার সাদা টি শার্ট আর কালো লেদার জ্যাকেট পরেছে, দামি হেলমেট মাথায়, পিছনে গিটার, পুরাই রকস্টার ভাব যেন এই ছেলের মধ্যে বিদ্যমান। পেছনে সাঙ্গপাঙ্গ তারাও সেম স্টাইল। লাল ঘের স্কার্ট ও সাদা টি শার্ট পরে দুই বান্ধবী রেডি হয়ে ফোন লাগায় রোজকে। একটা মেসেজ দিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয় রুম থেকে। রোজও তাদের সাথে এই ফ্ল্যাটে উঠবে কিছুদিনের মধ্যে, বাসায় জানিয়েছে তা। যাক, হেরার মাথা থেকে হলে ওঠার ভূত সরেছে, এটাই অনেক। তার অবশ্য একটা কারণ আছে। কাল যখন রোজ, হেরা ও রুষা সবার সাথে কথা বলছিল, তখন সেখানে অনেক ছাত্রীরা বলেছে হলে নাকি মাঝে মাঝে মেয়েরা ভূত দেখতে পারে, বিশেষ করে নিলয়দের হলরুমে। তারা নিলয়দের হলেই উঠতে চেয়েছিল, কিন্তু তার আগেই গুপ্তচরদের কথার ফাঁদে পড়ে যায় 3 রমণী। সবচেয়ে ভয় পায় হেরা, তাই তো আপাতত তার ওইসব চিন্তা ভাবনা নেই। আর কাল তো ওই নিলয় ছেলেটার সাথে তার পরিচয় হয়েছে, তাকে হোঁচট খেয়ে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। হেরা চোখ বন্ধ করে কিছু মনে করে। কাল যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে, রুষার পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে হঠাৎ একটা হাত খপ করে ধরে ফেলে তাকে। ওএমজি কি কিউট! এক দেখায় প্রেমে পড়ে যায় নিলয়। তারা ক্যাম্পাস ঘুরতে ঘুরতে সব জানাজানি হয়ে গেছে কলেজে এক সুন্দরী রমণীর আগমন ঘটেছে। নিলয় তখন ওপরের এক হলে এক মেয়ের সাথে লিপকিসে ব্যস্ত ছিল, কিন্তু তার চামচা এসে সব ভেস্তে দিল। বস, একটা সেই খবর আছে। নিলয় ঠোঁট মুছতে মুছতে বলে,
অসময়ে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? বেশ বিরক্ত হয় নিলয়, কিন্তু ছেলেটি তার ডান হাত তাজা তাজা খবর নিয়ে আসে, তাই তো কন্ট্রোল হারা মুহূর্তে এসেও সে দমে যায়। এই মুহূর্তে অন্য ছেলেরা থাকলে বিরক্ত করার দায়ে মেন পয়েন্টে আঘাত করে বসতো। আচ্ছা, নিলয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, মেয়েটা কি তাকে দুর্বল ভাবে? না, এত ভাবার সময় নেই তার। সে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি তাজা খবর, বলে ফেল। বস, একটা মেয়ে এসেছে ক্যাম্পাসে, সেই সুন্দর একেবারে পরি। মেয়েটার সাথে আরো দুটো মেয়ে আছে, ওইগুলা বহুত সুন্দরী, কিন্তু ওই স্কার্ট পরা মেয়েটা সেই সুন্দর, পুরো রাশিয়ান মাইয়া বস। নিলয় ছেলেটার উদ্দেশ্যে বলে ওঠে, ওই অধীর আর নাভানারা কি ক্যাম্পাসে? না বস, তারা আজ আসে নাই। ক্লাবু ফাঁকা আর সাঙ্গু পাঙ্গুরা আড্ডা দিতেছে। তারা কি হলে উঠবে? জি বস। ব্যবস্থা কর সব। ছেলেটা ভয়ে ভয়ে বলে, ও বস, মেয়েদের মতো পরিবর্তন হয়ে গেছে। আমি কত অনুনয় করছি, জানি না কে কি বোঝাইছে, তারা একেবারে না করতেছে বস। মায়েরা এত সুন্দর কইতেছে, রাগও দেখাইতে পারি নাই বস, সেই সুন্দর কণ্ঠ। নিলয় চোখ ছোট করে তাকিয়ে বলে ওঠে, মনে হয় বেশ দুর্বল হয়ে গেলি। না বস, বিশ্বাস করেন, বইনের চোখে দেখেছি আপনার লগে অনেক মানাইব বস। আপনার এক দেখায় পছন্দ হইব শিওর। নিলয় হাসে। সত্যি ছেলেটা যা বলে তাই হয়। তিহান ছেলেটা তার খাস ছেলে, ছেলেটার রুচি উপরের লেভেলের, খাঁটি সোনা, সে খুব ভালো চেনে, বহু প্রমাণ পেয়েছে, তাই তো মাসে লাখ টাকার উপর ব্যয় করে তার পিছনে। নিলয় যেতে গিয়ে পেছন ফেরে, তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলে ওঠে, সাবধান, কোনো রকম মতলব মাথায় আসলে তা ডিলিট করে ফেলো, তা না হলে তোমায় ডিলিট করতে ন্যানো সেকেন্ডও লাগবে না। মেয়েটি ছলছল চোখে তাকায় নিলয়ের দিকে। যাই গিয়ে দেখি, মেয়েটিকে যদি পছন্দ হয় তাহলে ফিটিংটা তুমি করিয়ে দেবে। তুমি তো আবার সেই ফিটিং দিতে পারো। ন্যান্সি নামের মেয়েটি এবার নিলয়ের শার্টের কলার চেপে ধরে বলে, আমার সাথে নরম গলায় কথা বলো। আমি ফিটিং দিই? কিসের ফিটিং দিই? নিলয় এক ঝটকায় মেয়েটির থেকে কলার ছাড়িয়ে দাঁত পিষে বলে ওঠে, কি মনে করছিস তুই আমি কিছু জানি না? তুই যে ওই নাভানের পিছু ঘুরে পাত্তা না পেয়ে আমার পিছু এসেছিস, তা আমি নিলয় খুব ভালো করে জানি। আমি আবারও বলছি তোকে, আমি হারে হারে চিনি। আমার কাজে বাধা দিলে জাস্ট নো সেকেন্ডে ইউ ইংলিশ। বলে শব্দ করে রুম থেকে বের হয়। ন্যান্সি চোখের পানি মুছে বলে ওঠে, তুমি আমার হবে। আমি তোমাকে মজেছি খুব বাজেভাবে। আমি থাকতে কোনো মেয়ে তোমার আশেপাশে ভিড়তে পারবে না নিলয় চৌধুরী। এই ন্যান্সি তা হতে দিলে তো। বলে ম্লান হাসে, যদিও সে নাভানের পিছু ঘুরছিল অনেক দিন, পাত্তা না পেয়ে নিলয়কে বেছে নিয়েছে। নিলয় তো দেখতে একেবারে হট ভি শেপ বডি। এই ছেলে তো মেয়েদের সামনে মাঝে মাঝে শার্ট খুলে হেঁটে বেড়ায়, এতে মেয়েরা ফিদা। এদিকে অবশ্য নাভান অধীর সৃজন আলাদা। মেয়েরা এমনিতেই কুপুকাত হয়, তাদের প্রতি ফালতু কাহিনী করতে যাবে কেন তারা? তিহানের কথাই ঠিক, নিলয় তো সত্যি এবার কড়াকড়িভাবে প্রেমে পড়েছে। এই মেয়েকে যেভাবেই হোক তার বশে আনতে হবে, তাই তো সুন্দর মিষ্টি ভদ্র ভাষায় কথা বলছে। হলে না থাকায় সেটাতেও মত দিয়েছে, সব ঘুরিয়ে দেখিয়েছে, আবার টিএসসি চত্বরে এসে রিকশায় উঠিয়ে দিয়ে গেছে। নীলয়ের সাথে একদিনে কেমন সম্পর্ক হয়ে গেছে ভাবনার মাঝে রুষা বলে ওঠে, কি রে হেরা পাখি, কই হারালি? কাল ওই নিলয় চৌধুরীর কথা। হেরাকে কথাটা শেষ করতে না দিয়ে মুখের কথা কেড়ে নিয়ে রুষা বিদ্রুপ কণ্ঠে বলে, কি বাবা, ধাক্কা খেয়েও প্রেমে পড়ে গেছি। এখন তাকে নিয়ে ভাবছি, আহা সবারই প্রেম হলো, আমারই হলো না। কাল থেকে বই খাতা সব হাতে নিয়ে যাব ক্যাম্পাসে। হাঁটতে হাঁটতে হেরা বলে ওঠে, কেন ব্যাগ থাকতে হাতে কেন? আরে মামা, বই হাতে নিয়ে কলেজ ক্যাম্পাসে ঢুকবো আমি, আর তখন আমার জয় আমি বা ঝানকৃতিক টাইপ হিরোদের সাথে ধাক্কা লাগবে। আমি বই উঠাতে নিতে সে আমায় উঠিয়ে দেবে, বা আমি নিচে সে উপরে চিটপটাং হয়ে পড়ে যাব। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ছুঁইছি, নিঃশ্বাসের সাথে বুক ওঠানামা, রোমান্টিক। তারপর কুছ কুছ হতা হে,
লজ্জা মিশ্রিত মুখ করে বলে ওঠে রুষা। পরক্ষণে আবার বলে ওঠে, কিন্তু মামা, ছেলেটার বডিটা সেই কিন্তু একেবারে জানকৃতিক টাইপ, ভিসে বডি, সেই হট। এবার যেন হেরার নাক মুখ কুঁচকে যায়। ছেলেটি সুন্দর তাই বলে তার সাথে প্রেম, তারপর বডি হট। এ মেয়ে উপন্যাস পড়ে চয়েস নাউজুবিল্লাহ মার্কা হয়ে গেছে, তারপর তার সাথে প্রেমের সম্পর্ক জুটিয়ে দিচ্ছে। হেরা মুখে ম্লান হাসি ফুটিয়ে বলে, তোর চোখে দুর্ভিক্ষ লিখেছে, এই বডি তোর ভালো লাগে? আবার বলিস জায়ান্টৃতিক, ভি শেপ। আরে বইন, আমি এইসব বডিওয়ালা লোকদের চুইংগাম স্যারটা কি, বুক চ্যাপটা পেট চিকন। রুষা বেশ ক্ষিপ্ত হয়ে যায়। তার জায়ান্তিত্রিকের বডিকে চুইংগাম স্যারের বডির সাথে তুলনা করেছে। না, মানা যায় না। কিছু একটা তো বলতে হবে, তা না হলে বড্ড অমানে জর্জরিত হবে মেয়েটা। ক্ষিপ্ত গলায় বলে রুষা। এই হেরা পাখি, আমার বেবির বডিকে তুই ওই কার্টুনের সাথে তুলনা করলি? তোর প্রেমিক তোর ক্রাশের বডি থেকে হাজার গুণ সুন্দর আমার জায়ান্টৃতিকের বডি। তা আমি কখন বললাম? ওই লোক আমার ক্রাশ, আমার প্রেমিক। থাপড়ে গালে ব্লাশিং স্টিকার লাগিয়ে দেবো। তোকে অভিশাপ দিলাম, তোর জীবনে যাতে বডিওয়ালা লোক আসে, আর তুই ওই বডিওয়ালার সামনে গিয়ে যাতে বেহুশ হইস। আর অভিশাপ দিলাম, খালি দেখতেই পারবা, বাট ছুঁতে পারবা না মামা। দুহাত ওপরে তোলে মোনাজাত করে বলে ওঠে, হে আল্লাহ, আমার দোয়া কবুল করো। আমি একটা ফকিরকে হাওয়াই মিঠাই খাওয়াবো, আমিন। টিএসসি চত্বরে নামতে রোজ ছুটে আসে তাদের কাছে, হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ তোদের ফোন কলের জন্য। আমি আমার ফোনের রিংটোনটা বহুদিন পর শুনলাম। আমায় কেউ ফোন দেয় না, আর আমি রিংটোনটাও শুনতে পাই না। কিছুটা মন ভার করে বলে কথাটা রোজ। এবার হেরা আর রুষা দুজনের মুখ চাওয়াচাই করে প্রশ্ন চড়ে, কেন, রিংটন শুনতে চাইলে ইউটিউব থেকে ওই গান ডাউনলোড করে শুনতে পারিস। মেয়েটি রানু মণ্ডল মার্কা হাসি দিয়ে বলে ওঠে, উফ, কেউ কল দিয়ে ওই গানটা শুনতে সেই লাগে। কল কাটার শেষে গিয়ে ফোন রিসিভ করতে আরও ভালো লাগে। মেয়েটার ইচ্ছের কথা শুনে হেরা নিজ মাথায় বাড়ি দিতে ইচ্ছে করছে। এতদিন ছিল হাফ পাগলের সাথে, এখন ফুল পাগলের সাথে। সেই এবার সত্যি এই দুই তার সিরার কবলে পড়ে মানসিক রোগী হয়ে যাবে। না, আর ভাবতে পারছে না সে। রোজ মেয়েটি খুবই চঞ্চল, খুব সহজ, সবার সাথে মিশে যায়, অতি তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। ওদিন বিব্রতিকর অবস্থায় পড়ে কিছুটা চুপ ছিল, কিন্তু নিজ স্বভাব কি আর আড়াল করা যায় নাকি? সেও পারেনি। একদিনে জানে জিগার দোস্ত হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে একসাথে 3 জন থাকবে। হেরা আগে নামতেই রোজ তাকে বলতে থাকে কথাগুলো। হেরা নিচে তো রুষা এখনো রিকশায়। হেরা রোজের সাথে কথা বলায় ব্যস্ত থাকার কারণে রুষা যে স্কার্ট পরে নামতে হিমশিম খাচ্ছিল বুঝতেই পারেনি হেরা। মেয়েটা এসবে অভ্যস্ত নয়। জিন্স আর টপস কত কমফোর্ট, আর এই দেশে এসে তাকে এসব কালচারের সাথে মানিয়ে চলতে হচ্ছে। এটা তো হেরার কথাতেই করছে সে। কালচারের কি দোষ? এখন বাংলাদেশ ইউরোপের মতো হয়ে যাচ্ছে পোশাকের দিক থেকে। গুলশানে তো মেয়েরা হাফ প্যান্ট আর ব্লাউজ পরে হেঁটে বেড়ায়, যাকে তারা ব্লাউজ না টপস বলে। তারাও তো জিন্স পরে, তাই বলে ওইসব বস্তি টাইপ মেয়েদের মতো তো না। কিন্তু তাও হেরা তাকে স্কার্ট পরতে বলায় সে সেটাই পরে, যার দরুন চিৎপটা। রুষাও রোজের কথায় এতটা খেয়াল ছিল যে পা নিচে রাখতে ধপাস করে রাস্তায় পড়ে যায়। হঠাৎ শব্দ হয় রোজ আর হেরা নিচে তাকাতে দুজনের চোখ ছানা বড়া। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ ব্যথা পেয়েছে। হেরা আর রোজ দুজন ধরে তাকে রাস্তা থেকে তুলে দাঁড় করায়। হাঁটু ছেলে রক্ত পড়ছে। হেরা কান্না করে দিয়েছে রুষার এমন অবস্থা দেখে। মেয়েটা যে তার কলিজা। হেরা আর রোজ মিলে রুষাকে ধরে উঠায় রাস্তা থেকে। তারপর সে রিক্সা দিয়ে কাছে একটা ডাক্তারের দোকানে যায়। কলেজে ঢুকতে নিলয় সামনে দাঁড়ায়। হাই হেরাফুল, কেমন আছো? হেরা ও রোজ রুষাকে ডাক্তার দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতেই নিলয়ের কণ্ঠে সামনে তাকায়। ছেলেটা মিষ্টি হাসি দিয়ে তার দিকে চেয়ে আছে। বিনিময়ে হেরাও মিষ্টি হাসে। তা বললে না তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এতক্ষণ ভালো ছিলাম না,
এখন তোমাকে দেখে তোমাদের দেখে ভালো আছি। হেরা উত্তরে বলল। মানে বুঝলাম না। নিলয় আমতামতা করে বলে। না, তেমন কিছু না। পাশ থেকে রুষা বলে ওঠে। ভালো নেই, কারণ আমি বলছি চুইংগাম হিরো। নিলয় রুষার কথায় চোখ ছোট ছোট করে তাকায়। পাশে তাকিয়ে দেখে কাকে বলছে কথাটা, কিন্তু না, তার পাশে তো কেউ নেই। রুষা বুঝতে পারে মুখ ফসকে কি বলে ফেলেছে। হেরার দিকে তাকাতে দেখে চোখ গরম করে তাকিয়ে আছে হেরা। নখ কাটতে কাটতে বলে নিলয়ের উদ্দেশ্যে। না মামা, মানে হয়েছেটা কি জানেন ভাইয়া, হেরা পাখির না মোটু পাতলুর চুইংগাম স্যারকে খুব পছন্দ। বুঝতে পারছেন, তার ক্রাশ। ওই যে বডি ভিশন যা আপনারও আছে, তাই তো হেরা পাখির পছন্দের নামই ডাকলাম আপনাকে। দুষ্টু হাসি দিয়ে কথাটা বলতেই পাশ থেকে রোজ মুখ টিপে হাসে। যদিও নিলয় তেমন কিছু বুঝতে পারেনি, তাও রোজের হাসাটা তার মোটেও ভালো লাগছে না তার। কিন্তু প্রেমে পড়লে নাকি এমনই হয়। বাবু, সোনা, কৈতরি, কুমড়ো পটাশ ডাকে। তাও যদি ক্যাম্পাসের ছেলে মেয়েরা শুনে তাহলে কেমন একটা হবে না? আরে নামটাই তো একটু হাস্যকর টাইপ, মনে মনে ভাবলো নিলয়। মেয়েটা পছন্দের নাম আর পেল না, শেষে চুইংগাম। পরক্ষণে ভাবে ডাকলে তাকে ডাকবে। নিলয়ের তো কোনো সমস্যা নেই, তাহলে তো কারো সমস্যা হবার কথা না। নিজের মনে এই নামটাকেই সুন্দর বললে আখ্যায়িত করলো ছেলেটা। রুষা বলে ওঠে। তা চুইংগাম হিরো, চলুন ক্যাম্পাসে আড্ডা দিই আমরা। নিলয় তাদের সামনে এমনভাবেই থাকে যাতে তাকে ভদ্র ছেলে বলে জানে। তাদের বন্ধুত্ব হয়ে যায় খুব ভালো। এর মধ্যে নিলয় তাদের ক্যাম্পাসের সব নিয়মকানুন বলে ঘুরে ঘুরে সব দেখায়। হেরার সম্পর্কে সব জানতে পারে। শুধু তার বাহির থেকে এসেছে এটা কাটিয়ে অন্য জেলার নাম বলে। রোজকেও তাদের আসল ঠিকানা বলেনি হেরা ও রুষা। তাদের নিয়ে কানাঘুষা করে ক্যাম্পাসের সবাই, কিন্তু নিলয়ের ভয়ে কেউ কিছু বলতে পারে না। নাভান অধীর দেশে নেই, তারা বাহিরে গেছে কোনো এক কারণে। আজ 1 মাস হতে চলেছে। এই 1 মাসে নিলয়ের সাথে হেরা, রোজ, রুষার ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে। ইচ্ছে মতো টাকা উড়াতে চায় তাদের পেছনে নিলয়, কিন্তু হেরার জন্য পারে না। তাও মাঝে মাঝে রোজ ও রুষা ভালোই পাশ দেয়। মাঝে মাঝে তো তারা ঘুরতে বের হয়, আড্ডা দেয় 3 জন। নিলয় হেরাকে কিছু বোঝাতে চায়, কিন্তু হেরার তেমন সাড়া পায় না বলে চুপ থাকে ছেলেটা। যা করতে হবে তাকে সাবধানে করতে হবে। 1 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। অধীর, নাভান আর সৃজন বাহিরে গেছে। হেরা, রুষা, রোজ যেদিন ক্যাম্পাসে এসেছিল, ডাক্তারের কাছে না গেলে হয়তো দেখা হয়ে যেত তাদের, কিন্তু নিয়তি